আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব, যে ম্যাথটির নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এই চ্যাপ্টারটার নাম ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এই চ্যাপ্টারটি শুধুমাত্র বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারেই না, বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এবং MBA ফাইনাল ইয়ারও এই ম্যাথটি আছে। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ে এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স বইয়ে এবং আমাদের MBA ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, বিবিএ ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়েও এই ম্যাথটি আছে। তার মানে এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ সকল বর্ষের স্টুডেন্টদের জন্য এবং বিবিএ এবং MBA এর সকল ছাত্রছাত্রীদের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মূলত যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সাল এবং 2016 সাল এবং 2011 সালে আসছিল। 2011, 16 এবং 20 সালে এই ম্যাথটি 3 বার আসছিল শুধুমাত্র বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারেই। এর আগেও আমরা একটা এই চ্যাপ্টারের উপর ক্লাস নিয়েছিলাম, ক্লাস নাম্বার 1। সেই ক্লাসেও আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ম্যাথ সলভ করে দিয়েছি এলাম। ধারাবাহিকতায় আমাদের ক্লাস 2 এবং সামনে আমাদের আরও ক্লাস আসবে এই চ্যাপ্টারের উপর। তো আশা করি আমাদের সাথে থাকবা তোমরা এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করবা। আমাদের সাথে থাকার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে তোমরা লাইক দিয়ে আমাদের সাথে থাকবা এবং আমাদের উৎসাহিত করবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা আজকে যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি এখানে লেখা আছে ইজি ক্লাস 2, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ অটোস লিমিটেড আর এস ফলোস। অটোস লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচার নিচে দেওয়া আছে। তার মানে অটোস লিমিটেডের বর্তমানে ক্যাপিটাল স্ট্রাকচার আছে 60 লক্ষ টাকা। এর মধ্যে কমন স্টক আছে অর্থাৎ সাধারণ মূলধন আছে 40 লক্ষ টাকা এবং 10% ডিবেঞ্চার অর্থাৎ 10% ঋণের সুদ আছে, ঋণ আছে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা ঋণের উপর তাকে 10% সুদ প্রদান করতে হয়। তার মানে তার টোটাল মূলধন হচ্ছে 60 লক্ষ টাকা। দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। কোম্পানির আরও 20 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে হবে। তার মানে কোম্পানির বর্তমানে যে 60 লক্ষ টাকা মূলধন আছে তার সাথে আরও নতুন করে 20 লক্ষ টাকা আনতে হবে। দিস ক্যান বি ফাইন্যান্সড বাই দ্য ফলোয়িং 3 অল্টারনেটিভস। কোম্পানি চাইলে এই 3টা অল্টারনেটিভ বা 3টা বিকল্প থেকে এই 20 লক্ষ টাকা ফাইন্যান্স বা অর্থায়ন করতে পারে। সে বিকল্পগুলো কি বলছে? এ নাম্বারে বলছে ফুললি ইকুইটি স্টক অফ 100 ইচ, অর্থাৎ 100 টাকা করে পুরোটাই কমন স্টক বিক্রি করে বা ইকুইটি বিক্রি করে সে 20 লক্ষ টাকা ফাইন্যান্স করতে পারে, অর্থাৎ 20 লক্ষ টাকা পুরোটাই সে শেয়ার বিক্রি করে নিতে পারে। বি নাম্বারে বলা হয়েছে 12% প্রিফার্ড স্টক, সে এই পুরো 20 লক্ষ টাকা 12% প্রিফার্ড স্টক ইস্যু করে নিতে পারে। অথবা সি নাম্বারে বলা হয়েছে ফুললি 10% ডিবেঞ্চার এবং 10% সুদের ঋণ ইস্যু করেও সে 20 লক্ষ টাকা ফাইন্যান্স করতে পারে। অর্থাৎ এই কোম্পানির বর্তমানে মূলধন আছে 60 লক্ষ টাকা, যার মধ্যে 40 লক্ষ টাকা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন আর 20 লক্ষ টাকা হচ্ছে ঋণ মূলধন। তার আরও 20 লক্ষ টাকা এক্সট্রা দরকার। এখন সে চিন্তা করতেছে এই 20 লক্ষ টাকা কোথা থেকে সে নিতে পারে। তো তার কাছে 3টা অল্টারনেটিভ বা 3টা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে যে সে ইকুইটি বিক্রি করে অর্থাৎ শেয়ার মূলধন বিক্রি করে এই টাকাটা গ্রহণ করতে পারে, অথবা প্রিফার্ড স্টক অগ্রাধিকার শেয়ার বিক্রি করে এই টাকাটা সংস্থান করতে পারে, অথবা সে 10% হারে ঋণ নিয়ে এই টাকাটা সংস্থান করতে পারে। ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ, যদি কোম্পানির প্রত্যাশিত আয় যদি হয় 10 লক্ষ টাকা অ্যান্ড ট্যাক্স রেট যদি হয় 50%, প্রথম জিজ্ঞেস করছে আমাদের ক্যালকুলেট দ্য ইপিএস অফ দ্য কোম্পানি, এই কোম্পানির শেয়ার প্রতি আয় কত, এবং 2 নম্বরে বলছে ইনডিফারেন্স পয়েন্ট অফ দ্য ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি, অর্থাৎ অল্টারনেটিভ এ এবং সি এর মধ্যে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট বা ইবিআইটিটা কত সেটা জিজ্ঞেস করছে। তার মানে এখানে 2টা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে এই 3টা অল্টারনেটিভের ইপিএস বের করতে হবে এবং এ এবং সি এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্টটা বের করতে হবে। এ হচ্ছে আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্টগুলো করার জন্য আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস করতে হয়। তোমরা জানো যে কমন স্টকের জন্য আমাদের নাম্বার অফ শেয়ারটা বের করতে হয় এবং ডিবেঞ্চারের জন্য আমাদের বের করতে হয় ইন্টারেস্ট, এবং প্রিফার্ড স্টক বা প্রিফার্ড শেয়ারের জন্য আমাদের বের করতে হয় প্রিফার্ড ডিভিডেন্ড। তো চলো আমরা প্রথমেই আমাদের ক্যালকুলেশনগুলো করে নেই, তারপর আমরা খুব সহজেই অঙ্কটা সলভ করতে পারবো। একটু মনোযোগ দিয়ে দেখবা কিভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করতেছি। ক্যালকুলেশনগুলো পারলেই তোমরা অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবা।
প্রথমে আমরা ওয়ার্কিংস 1-এ বের করব ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার এনএস। আমরা প্রথমেই নাম্বার অফ শেয়ারটা বের করব। তো নাম্বার অফ শেয়ারটা বের করব কিভাবে একটু দেখো। আমি একটা বক্স কেটেছি। এই বক্সের মধ্যে লেখা আছে প্রেজেন্ট, প্রপোজড, টোটাল, অর্থাৎ বর্তমানে কত নাম্বার অফ শেয়ার আছে, প্রপোজড যে বর্তমান প্রস্তাব যে দিয়েছে সে প্রস্তাবের জন্য কয়টা নাম্বার অফ শেয়ার আসবে এবং টোটাল কয়টা নাম্বার অফ শেয়ার হবে। এখানে প্রেজেন্টের বদলে তোমরা এখানে ওল্ড বা নিউ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা দেখি তার বর্তমান যে ক্যাপিটাল স্ট্রাকচার 60 লক্ষ টাকা, এই 60 লক্ষ টাকার মধ্যে কতটা নাম্বার অফ শেয়ার আছে। 60 লক্ষ টাকার মধ্যে ইকুইটি শেয়ার হচ্ছে 40 লক্ষ টাকা, আর এই শেয়ারগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। তার মানে 40 লক্ষকে যদি আমরা 100 টাকা দিয়ে ভাগ দিই তাহলে প্রেজেন্ট শেয়ার পাচ্ছি আমরা 40,000 শেয়ার। তো প্রেজেন্ট যেহেতু শেয়ার 40,000, এই প্রেজেন্ট শেয়ারগুলো আমরা সব অল্টারনেটিভেই থাকবে। এই প্রেজেন্ট শেয়ারগুলো আমরা এখানে বসাই দিলাম 40,000 40,000 40,000। তার মানে মনে রাখবা প্রেজেন্ট যে ক্যাপিটাল স্ট্রাকচারে যে আইটেমগুলো থাকে সেগুলো সব অল্টারনেটিভের সাথে যুক্ত থাকে। তো নতুন করে যে 20 লাখ টাকা আসবে সেই 20 লাখ টাকাটাই একমাত্র প্রপোজডের ঘরে বা নিউর ঘরে যুক্ত হবে। তো এখানে আমরা প্রেজেন্ট যে শেয়ার আছে 40 লক্ষ টাকা, 40,000 শেয়ার, এই শেয়ারগুলো আমরা সব ইয়ার সাথেই লিখে দিলাম। প্রেজেন্ট এতে, অল্টারনেটিভ এতে, বিতে, সিতে আমরা লিখে দিলাম। এবার আমরা দেখি যে নতুন যে 20 লক্ষ টাকা আসবে সেটা আমাদের অল্টারনেটিভ এতে বলা হয়েছে ইকুইটি বিক্রি করে নিতে। তার মানে ইকুইটি যদি বিক্রি করি তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে। তো 20 লাখ টাকা যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কয়টা ইকুইটি বিক্রি করতে হবে, 20,000 শেয়ার বিক্রি করতে হবে অল্টারনেটিভ এ অনুযায়ী। এবার বিতে বলছে প্রিফার্ড স্টক ইস্যু করতে। তো প্রিফার্ড স্টক ইস্যু করলে তো আমরা কোনো ইকুইটি বিক্রি করবো না, তার মানে আমাদের কোনো নাম্বার অফ শেয়ারও বাড়বে না, এই জন্য এখানে নীল। তৃতীয়টাতে বলছে 10% ডিবেঞ্চার ইস্যু করার জন্য। তো সি নাম্বার অল্টারনেটিভে যেহেতু 10% ডিবেঞ্চার ইস্যু করবো, ডিবেঞ্চার ইস্যু করলে আমাদের শেয়ার বাড়ে না, সেজন্য এখানে প্রপোজডের জায়গায় আমাদের নাম্বার অফ শেয়ার কি নীল। তাহলে আমরা প্রেজেন্ট পেয়ে গেলাম, প্রপোজড পেয়ে গেলাম। এবার আমরা যোগ করে দিলাম 40,000 আর 20,000 60,000, এখানে 40 আর 0 40, 40 আর 0 40। তার মানে আমাদের তিনটা অল্টারনেটিভের নাম্বার অফ শেয়ারটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। এবার আমরা দেখব পরের ওয়ার্কিংস। পরের ওয়ার্কিংস 2-তে আমরা বের করব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তো ক্যালকুলেশন অফ ইন্টারেস্টটা আমরা কীভাবে বের করেছি তোমরা একটু দেখো। তো এখন আমরা দেখব ইন্টারেস্টটা কীভাবে বের করব। তো প্রথমে দেখি আমরা প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে ঋণ আছে কিনা। তো প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার আছে আমাদের 60 লক্ষ টাকার, এর মধ্যে 20 লক্ষ টাকার ঋণ আছে। তার মানে এই প্রেজেন্টে বর্তমানে আমাদের 20 লক্ষ টাকার উপর 10% সুদ দিতে হয়। 20 লক্ষ টাকার উপর 10% সুদ দিতে হয় 2 লাখ টাকা করে। তার মানে প্রতি বছর আমাদের 2 লাখ টাকা বর্তমানে সুদ দিতে হচ্ছে। তো এটা অল্টারনেটিভ এতে, বিতে, সিতে 3 জায়গায় চলে আসবে প্রেজেন্ট ইন্টারেস্ট হিসাবে। এবার আমরা চলে যাব প্রপোজডের ঘরে। প্রপোজডের ঘরে দেখি আমরা নতুন যে 20 লক্ষ টাকা আসবে সেখানে কোথা থেকে সেই 20 লক্ষ টাকা কোন অল্টারনেটিভে ঋণ নিতেছে সেটা আমরা দেখব। যে অল্টারনেটিভ ঋণ নিবে সেই অল্টারনেটিভে শুধু সুদটা বাড়বে। তো প্রথম অল্টারনেটিভে আমরা দেখি ইকুইটি ইস্যু করবে। ইকুইটি ইস্যু করলে কোনো সুদ বাড়বে না, তাই এখানে কোনো সুদ আসবে না, নীল। দ্বিতীয় নম্বরে বি নম্বরে বলা হয়েছে 12% প্রিফার্ড স্টক ইস্যু করবে। 12% প্রিফার্ড স্টক ইস্যু করলে এখানে কোনো কি সুদ দিতে হবে না, আমাদের শুধুমাত্র ঋণ ইস্যু করলেই সুদ দিতে হয়, তাই এখানেও কোনো সুদ হবে না, এখানেও আমরা কি লিখলাম নীল। এরপর সি নাম্বারে বলছে ফুললি 10% ডিবেঞ্চার। আমাদের সি নাম্বারে বলা হয়েছে 20 লক্ষ টাকা পুরোটাই আমরা ডিবেঞ্চার ইস্যু করে নিব। তো যেহেতু ডিবেঞ্চার ইস্যু করবো তার মানে আমাদের সুদ দিতে হবে 20 লক্ষ টাকার উপর 10% 2 লক্ষ টাকা। এবার আমরা টোটাল করে দিই 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা, আর এদিকে 2 লাখ যোগ করলে 4 লক্ষ টাকা। তার মানে আমাদের যদি অল্টারনেটিভ 1 গ্রহণ করি মানে এ গ্রহণ করি তাহলে সুদ যাবে 2 লক্ষ টাকা, বি গ্রহণ করলেও 2 লক্ষ টাকা, কিন্তু সি গ্রহণ করলে আমাদের সুদ যাবে 4 লক্ষ টাকা। এরপর চলে আসে আমরা পরের অল্টারনেটিভে। পরের অল্টারনেটিভে আমরা বের করব ক্যালকুলেশন অফ প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার্ড ডিভিডেন্ডটা বের করে নিব। তো প্রিফার্ড ডিভিডেন্ড আমরা বের করার জন্য একই ছক কাটলাম। এখানে একটু দেখো তোমরা এ বি সি। তো এখানে আমরা দেখি প্রেজেন্টে আমাদের কোনো কিন্তু প্রিফার্ড শেয়ার নাই। তো প্রেজেন্টে যেহেতু প্রিফার্ড শেয়ার নাই আমাদের কোনো বর্তমানে প্রিফার্ড ডিভিডেন্ড দিতে হয় না, সেজন্য প্রেজেন্টে সব প্রিফার্ড ডিভিডেন্ড নীল। এবার চলে আসে আমরা আমাদের প্রপোজটে রাখবে কত 20 লক্ষ টাকা। প্রথম অল্টারনেটিভে আসবে ইকুইটি থেকে। ইকুইটি থেকে আসলে কোনো প্রিফার্ড ডিভিডেন্ড দিতে হয় না, তাই নীল, সব জায়গায় নীল থাকবে। বি নাম্বারে বলছে 12% প্রিফার্ড স্টক ইস্যু করতে। তো 12% ইস্যু করলে আমাদের 20 লক্ষ টাকার 12% 2,40,000 টাকা। এই 2,40,000 টাকায় আমাদের প্রিফার্ড ডিভিডেন্ড। সি নাম্বারে বলছে ডিবেঞ্চার ইস্যু করতে। ডিবেঞ্চার ইস্যু করলে আমাদের প্রিফার্ড ডিভিডেন্ড লাগে না, তাই এখানেও নীল। তার মানে আমাদের শুধুমাত্র অল্টারনেটিভ বিতে 2,40,000 টাকা প্রিফার্ড ডিভিডেন্ড আসবে। তো আমাদের প্রিফার্ড ডিভিডেন্ড ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইপিএসটা নির্ণয় করব। চলো তাহলে আমরা আমাদের ইপিএসটা নির্ণয় করে আসি। তো আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে ক্যালকুলেশন অফ ইপিএসের জন্য একটা ছক কাটলাম। প্রথম ইপিএস বের করার জন্য আমাদের লিখে নিতে হবে ইবিআইটি। আমাদের কোয়েশ্চেনে ইবিআইটিটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল একটু দেখে আসি। আমাদের কোয়েশ্চেনে ইবিআইটি দেওয়া ছিল
10 লক্ষ টাকা। তাহলে এই 10 লক্ষ টাকা আমরা তিনটা অল্টারনেটিভে লিখে নিব। তাহলে আমরা ইবিআইটি লিখেছি 10 লক্ষ টাকা। এবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে ইন্টারেস্ট। তো এবার আমাদের বাদ দিতে হবে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কোথায় পেলাম একটু দেখে আমরা ওয়ার্কিংস 2-তে ইন্টারেস্ট বের করেছিলাম। অল্টারনেটিভ 1-এর জন্য 2 লাখ 2 লাখ, আর সি এর জন্য বের করেছিলাম 4 লাখ। এই ইন্টারেস্টে আমরা এখন বাদ দিব 2 লাখ 2 লাখ 4 লাখ। ইন্টারেস্ট বাদ দিয়েছিলাম 2 লক্ষ 2 লক্ষ আর 4 লক্ষ টাকা। ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই তাহলে আসবে ইবিটি পেয়ে গেলাম আমরা 8 লক্ষ 8 লক্ষ 4 লক্ষ 6 লক্ষ টাকা। এই ইবিটি থেকে বাদ দিব ট্যাক্স। এখন ট্যাক্স কত আমরা দেখি কোয়েশ্চেন। তো আমাদের কোয়েশ্চেনে ট্যাক্স রেট দেওয়া আছে 50%। তো ট্যাক্স রেট যেহেতু কোয়েশ্চেনে 50% দেওয়া আছে, তাই আমরা এখানে ট্যাক্স রেট ধরবো 50%। তো আমরা ইবিটির উপর ট্যাক্স রেট 50% বাদ দিলাম, অর্থাৎ 8 লক্ষ টাকা থেকে 50% 4 লক্ষ টাকা, এভাবে প্রত্যেকটা ইবিটির উপর 50% ট্যাক্স ধরে আমরা এখানে বাদ দিয়ে দিব। বাদ দিলে আসবে আমাদের ইএটি। এবার ইএটি থেকে আমরা বাদ দিব ফিভার স্টক। তো ফিভার স্টকটা কত আছে, ফিভার ডিভিডেন্ডটা কত আছে আমরা একটু দেখি। আমরা ওয়ার্কিংস 3-তে ফিভার ডিভিডেন্ড বের করেছিলাম শুধুমাত্র অল্টারনেটিভ বিতে 2,40,000 টাকা। সেই 2,40,000 টাকা শুধু অল্টারনেটিভ বিতে আমরা বাদ দিব। তো আমরা অল্টারনেটিভ বিতে শুধু 2,40,000 ফিভার ডিভিডেন্ড বাদ দিব। বাদ দিলে আসবে ইএসিএস, আর্নিংস অ্যাভেলেবেল কমন স্টক শেয়ার হোল্ডার 4 লক্ষ টাকা, 1,60,000 টাকা আর 3 লক্ষ টাকা। এবার আমরা লিখবো নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা কত, এটা কোথায় পেলাম আমরা ওয়ার্কিংস 1-এ দেখে আসি একটু। এই ওয়ার্কিংস 1-এ আমরা এখানে নাম্বার অফ শেয়ার পেয়েছিলাম 60,000 40,000 40,000। এই 60,000 40,000 40,000 শেয়ারগুলো আমরা এখানে বসাই দিব। এখানে আমরা নাম্বার অফ শেয়ারটা বসাই দিলাম। নাম্বার অফ শেয়ারটা বসাই দেওয়ার পর এবার আমরা লিখব ইপিএস ইকুয়াল টু ইএসিএস ডিভাইড বাই এনএস, অর্থাৎ ইএসিএস এর যে অ্যামাউন্টটা আসে সেটাকে যদি আমরা এনএস দিয়ে ভাগ দিই তাহলে আমরা ইপিএস পেয়ে যাব। তাহলে ইপিএস চলে আসছে 6.67, 4.00 আর 7.50। এখানে আমাদের অল্টারনেটিভ সিতে সবচেয়ে ভালো ইপিএস আসছে, তার মানে আমাদের অল্টারনেটিভ সিটা গ্রহণ করা উচিত। কিন্তু আমাদের কোনো কমেন্ট করতে বলে নাই, শুধুমাত্র ইপিএস বের করতে বলছে, তাই আমরা কোনো কমেন্ট করলাম না। এ হচ্ছে রিকোয়ারমেন্ট 1। এবার চলে যাবো আমরা রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট 2-তে কী বলছে আমরা একটু দেখে আসি। তো আমাদের রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি। এ এবং সি এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্টটা বের করতে হবে। তাহলে চলো আমরা ইনডিফারেন্স পয়েন্টটা বের করে নিয়ে আসি। তো রিকোয়ারমেন্ট 2তে আমরা ইনডিফারেন্স পয়েন্ট বের করার সূত্রটা লিখেছি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস টিআর মাইনাস পিডি ডিভাইড বাই NS1। আবার এখানে আমরা লিখব ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টিআর মাইনাস পিডি ডিভাইড বাই NS2। এখানে যদি এ এবং সি বলে তাহলে এটা এ এর মান, এটা সি এর মান। এ আর বি বললে এটা এ এর মান হতো, এটা বি এর মান হতো। এভাবে আমরা ইনডিফারেন্স পয়েন্টের সূত্রটা লিখব। লেখার পর এখানে মানগুলো আমরা প্রয়োগ করব। ইনডিফারেন্স আমাদের অল্টারনেটিভ এতে ইন্টারেস্ট ছিল কত 2 লক্ষ টাকা, সেজন্য আমরা এখানে 2 লক্ষ বসাইছি। আর সিতে ছিল 4 লক্ষ টাকা। আমরা একটু দেখি তারপর। এই যে ইন্টারেস্ট অল্টারনেটিভ এতে ছিল 2 লক্ষ টাকা আর অল্টারনেটিভ সিতে ছিল 4 লক্ষ টাকা। ইন্টারেস্টটা বসালাম। আমাদের ট্যাক্স রেট ছিল 50%, একটু আগে তোমরা দেখেছো। ট্যাক্স রেটটাও আমরা 50% বসালাম। পিডি অল্টারনেটিভ 1-এ কোনো ফিফার ডিভিডেন্ড ছিল না, অল্টারনেটিভ সিতেও কোনো ফিফার ডিভিডেন্ড ছিল না, তাই সব জায়গায় আমরা পিডিটা 0 লিখে দিলাম। এটা না দিলেও তোমরা হবে, সমস্যা নাই। এরপর আমরা লিখব এনএস। অল্টারনেটিভ এতে এনএস ছিল 60,000 শেয়ার আর সিতে এনএস ছিল 40,000 শেয়ার। আমরা একটু ওয়ার্কিংসটা দেখে আসি। এই যে অল্টারনেটিভ এতে ছিল 60 আর সিতে ছিল 40,000 শেয়ার। আমরা 60,000 আর 40,000 শেয়ার বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবার আমরা ক্যালকুলেশন করব। ইনডিফারেন্স ইবিআইটি মানে হচ্ছে এমন একটা ইবিআইটি যেটা দুইটা লেভেলের মধ্যে ইপিএস সমান করে দিবে, অর্থাৎ অপশন এ এবং অপশন সি এই দুইটা অল্টারনেটিভের মধ্যে এমন একটা ইবিআইটি বের করতে হবে যে ইবিআইটি দিয়ে ইপিএস সমান হবে। তো এখানে আমরা দেখি যে ইবিআইটিটা আমরা কীভাবে বের করব। যেহেতু আমরা দুইটা এখানে ইবিআইটি রয়ে গেল, এই ইবিআইটির মানটা আমরা বের করব। তো বের করার জন্য আমরা সর্বপ্রথম এই 60,000 এবং 40,000কে একটু ছোটো করে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। কীভাবে ছোটো করলাম, 60,000 এবং 40,000কে এমন একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব মানে যেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তার মানে এখানে যদি আমরা 20,000 কমন নেই তাহলে 60,000কে 20,000 দিয়ে ভাগ করলে থাকে কত 3, আর 40,000কে যদি 20,000 দিয়ে ভাগ করে তাহলে থাকে 2। এখন আমাদের কী করতে হবে, এটা যেহেতু ভাগে আছে এখন এইগুলোকে আমরা 20,000 দিয়ে গুণ করে দিব। এই জন্য আমরা এখানে লিখে দিছি মাল্টিপ্লাইং বাই 20,000 ইন বোথ সাইড, অর্থাৎ দুই পাশে যদি আমরা 20,000 দিয়ে গুণ করি 20,000 সাথে 60,000 কাটাকাটি গেলে 3 থাকে আর 40,000 সাথে 20,000 কাটাকাটি গেলে 2 থাকে। এই জন্য আমরা এখানে ছোটো করে নিলাম 3 এবং 2। আর এদিকে আমরা পিডিটা বাদ দিয়ে 1 মাইনাস টিআর 1 থেকে যদি 0.50 বাদ যায় থাকে 50, আর এখানে যদি 1 থেকে 0.50 বাদ যায় তাহলে 0.50 থাকে। এবার আমরা পরের লাইনে গিয়ে 0.50টা গুণ করে দিলাম, তাহলে 0.50 ইন্টু ইবিআইটি মানে 0.50 ইবিআইটি, আর 2 লাখের সাথে যদি 0.50 গুণ করি 1 লক্ষ টাকা। আবার 0.50 সাথে ইবিআইটি গুণ করলে 0.50 ইবিআইটি, আবার 4 লক্ষ টাকার সাথে যদি 0.50 গুণ করি তাহলে 2 লক্ষ টাকা।
এরপর আমরা আর গুণন করব, আর গুণন করলে 3 দিয়ে যদি আমরা 0.50 ইবিআইটিটা গুণ করি তাহলে 1.5 ইবিআইটি আসে, আর 3 দিয়ে যদি আমরা এখান থেকে 2 লক্ষ টাকাকে গুণ করি তাহলে 6 লাখ টাকা অর্থাৎ 6 লাখ টাকা আসে। এবার আবার এই 2 দিয়ে যদি আমরা 0.50কে গুণ করি তাহলে আসে 1 ইবিআইটি, 1 দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য আমরা শুধু ইবিআইটি লিখেছি। আর 2 দিয়ে যদি আমরা 1 লাখকে গুণ করি তাহলে আসে 2 লক্ষ টাকা। এরপর আমরা ইবিআইটিগুলোকে একসাথে নিয়ে আসলাম, এদিকে 1.5 ইবিআইটি থেকে এই ইবিআইটিটা মাইনাস করে দিলাম, আর এদিকে মাইনাস 2 লাখ টাকা থেকে আমরা এদিকে যে মাইনাস 6 লাখ টাকা ছিল এটাই পাশে না যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমাদের থাকে 1.5 ইবিআইটি থেকে যদি ইবিআইটি চলে যায় তাহলে থাকে 0.5 ইবিআইটি। এদিকে আমাদের 6 লাখ টাকা প্লাস আর 2 লাখ টাকা মাইনাস, প্লাস ও মাইনাসে কাটাকাটি গেলে থাকে 4 লক্ষ টাকা প্লাস। এবার আমরা লিখবো এখানে ইবিআইটি ইকুয়াল টু 4 লক্ষ ভাগ 0.50, সমীকরণ করলে আমরা পেয়ে যাই ইবিআইটি সমান সমান 8 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে ইবিআইটি পাইলাম 8 লক্ষ টাকা, অর্থাৎ 8 লক্ষ টাকা ইবিআইটি যদি হয় তাহলে আমাদের দুই পাশে অর্থাৎ দুইটা অল্টারনেটিভের ইপিএস সমান হবে। এটা আমরা একটু এখন প্রুভ করে দেখাবো, যদি আমাদের ইবিআইটি পর্যন্ত বের করার কোয়েশ্চেনে বলছে, কিন্তু তারপর আমরা একটু প্রুভ করে দেখাবো যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা আসলে। এখন আমরা এই 8 লক্ষ টাকা দিয়ে একটা ইপিএস নির্ণয় করব। তো 8 লক্ষ টাকা দিয়ে যদি আমরা ইপিএস নির্ণয় করি, দেখো এখানে প্রুফটা বলে ইবিআইটি 8 লক্ষ টাকা, ইন্টারেস্ট 2 লক্ষ টাকা আর 4 লক্ষ টাকা, বাদ দিলে থাকে 6 লক্ষ টাকা আর 4 লক্ষ টাকা। ট্যাক্স বাদ দিব আমরা 50%, বাদ দেওয়ার পর আসে ইএটি, যেহেতু এখানে পিডি নাই কোনো অল্টারনেটিভে আমরা আর ইএসিএসে গেলাম না। তো ইএটিকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে ইপিএস চলে আসলো 5 টাকা 5 টাকা। তার মানে 8 লক্ষ টাকা ইবিআইটিতে দুইটা অল্টারনেটিভেরই ইপিএস সমান। এ হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট, যদি প্রুভ করতে বলে তোমরা একটু করে দিতে পারো, আর না হয় 8 লক্ষ টাকা পর্যন্ত নির্ণয় করে রেখে দিলে হবে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এবং আমাদের ম্যাথগুলো তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে জানাবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের ক্লাসগুলো দেখার জন্য।